भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। Suddenly my throat became problem. All right. So আমাদের হচ্ছে কি হলো, এখন আমরা দেখলাম নচিকেতার যমরাজের সংবাদ। এটা হচ্ছে কঠোপনিষদের বিষয়বস্তু, বিষয়বস্তু নয়, এখান থেকে শুরু হলো। এবার লাস্ট পর্যন্ত আমরা দেখেছিলাম শ্লোক নাম্বার, নচিকেতা জানতে চাইলেন আত্মতত্ত্বের কথা। আত্মতত্ত্বের কথা জানার উদ্দেশ্যে যমরাজ এই কথাটা বললেন, এই যে মন্ত্র নাম্বার 15। আত্মতত্ত্ব কিন্তু মন্ত্র 18 থেকেই শুরু হবে, যেটা আমরা বলেছিলাম, কিন্তু 15 থেকে প্র্যাকটিক্যালি ওই চ্যানেলে আমরা প্রবেশ করলাম। মানে এই যে একটা প্রিলিমিনারি একটা দেখছিলাম, অধিকারী কে হতে পারে, কিংবা তার কি বলবো, একটা গ্রাউন্ড তৈরি করা হলো, উপনিষদের একটা গ্রাউন্ড তৈরি করা হলো। উপনিষদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটাই, যে জীব ও ব্রহ্ম ঐক্য। এই জগতে আর অন্য কোনো তত্ত্ব নেই, চৈতন্যই একমাত্র তত্ত্ব আছে। সেটাই ভগবদ গীতা বলেছেন, সেটাই অন্যান্য ব্রহ্মসূত্রতে বলা হয়েছে। আর বাকি যেগুলো আমরা মাল্টিপ্লিসিটি দেখছি, মানে অনেক দেখছি, সেই অনেকটা হচ্ছে আমাদের ভ্রমের জন্য দেখছি। আমাদের ভ্রম হয়েছে, সেই ভ্রমের জন্য আমরা অনেক দেখছি। যেমন আমরা ভ্রমের জন্য রজ্জুতে সর্প দেখি, তেমনি এই জিনিসটাই কিন্তু উপনিষদের, প্রত্যেকটা উপনিষদের বিষয়বস্তু একটাই, যে জীব মানে আমরা জীব, আর যে ব্রহ্ম চৈতন্য ব্রহ্ম সেটা একই। আর চৈতন্য কখন দুটো হতে পারে না, কারণ ওটা হচ্ছে তার জন্ম হয়নি, তার মৃত্যু হয়নি, তার যে শর্ট বিকার, ছখানা যে বিকার আছে সে বিকারও হবে না। কিন্তু চৈতন্য কখনো টাইমের বাইরে, স্পেসের বাইরে, এইসবগুলো চৈতন্যের লক্ষণ পরে বলা হবে এখানে। আচ্ছা, এবার এই যে মন্ত্র নাম্বার 15 থেকে আমরা শুরু করব। আমরা অলরেডি চ্যান্টিং হয়ে গেছে, আরেকবার আমি চ্যান্টিং করছি। सर्वे वेदा यत्पदम् आमनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि ओमित्येतत्। ডেস্টিনেশন। পদম মানে হচ্ছে পদ, একটা পদ, বলেন না পদ পেয়েছি, ডেস্টিনেশন। সর্বে বেদাহা, সমস্ত বেদ। আমরা আগে দেখেছিলাম বেদের দুটো ভাগ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। সমস্ত বেদ মানে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, এই দুটো মিলিয়ে একটা বেদ। একটা বেদ মানে বেদ একটাই ছিল। বেদের মন্ত্র 3 রকমের মন্ত্র হয় বেদেতে। একটা হচ্ছে ঋক মন্ত্র, একটা হচ্ছে যজুর মন্ত্র, একটা হচ্ছে সাম মন্ত্র। এই 3 রকমের মন্ত্রের উপর বেশ করে ভগবান ব্যাসদেব বেদকে 3 ভাগে ভাগ করলেন প্রথমে, কারণ 3 রকমের মন্ত্র। ওই জন্য বেদের আরেক নাম হচ্ছে ত্রয়ী। ত্রয়ী হচ্ছে বেদের আরেক নাম। তো এই 3 ভাগে ভাগ করার পরে যখন দেখলেন আরো কিছু বেঁচে রইল, অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্স এর মধ্যে এই 3 রকমের মন্ত্রই আছে, সেটাকে উনি আলাদা করে রাখলেন, ওটার নাম হচ্ছে অথর্ববেদ। আর ঋগ মন্ত্রগুলো যেই বেদে আছে সেগুলো ঋগ্বেদ, যজুর মন্ত্রগুলো যেই বেদে আছে সেটা হচ্ছে যজুর্বেদ আর সামবেদ। এবার প্রত্যেক বেদেই উপনিষদ থাকবে, জ্ঞানকাণ্ড থাকবে, কর্মকাণ্ড থাকবে, এই হচ্ছে নিয়ম, জেনারেল নিয়ম। তো এবার সেই বেদটাকে আমরা দেখলাম, মানে তার বেদের বিষয় অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়েছিল, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। সেই সমস্ত বেদ যেই পদটাকে আমানন্তে, আমানন্তে মানে ডেসক্রাইব করছে, প্রতিপাদন করছে, না ধাতু, না, না মানে ওটাকে প্রতিপাদন করা, মানে ওটাকে পড়া, ওটাকে অভ্যাস করা, ওটাকে না ধাতু বলা হয়। মানাতি, মানামি, এরকম করে না ধাতু থেকে এসছে। তো এবার তাহলে এবার প্রশ্নটা হতে পারে, আমরা তো দেখেছিলাম পদম, পদম মানে হচ্ছে ডেস্টিনেশন। আমাদের যেটা ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা কি চাই জীবনে সেটা ডিসকভার করতে পারলে কিন্তু আমাদের অনেকটা পথ এগিয়ে গেল আধ্যাত্মিক জীবনে।
ওটাই আমরা জানি না। ওটা হচ্ছে গ্রেট অ্যাকমপ্লিশমেন্ট। আমরা যদি কি চাই সেটা জানতে পারি, কোনো ঠিক নেই তো। এই ছোটবেলায় আমরা চাইছি মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলেই হয়ে যাবে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে হবে, তারপরে হয়তো আমি জিনিসটা যেটা চাইছি সেটা পাবো, কিন্তু কি চাইছি সেটাই তো জানি না। তারপরে একটা জবের পরে তারপরে এবার ম্যারেজের পরে ছেলে পুলে, তারপরে হচ্ছে গ্র্যান্ডসান, শেষ পর্যন্ত কি যে চাইছি সেটাই আমরা জানি না। যখনই আমরা বুঝতে পারবো যে সেন্স অবজেক্ট মানে সেন্স প্লেজার মানে আমাদের আনন্দ, ইন্দ্রিয় দ্বারা যে আনন্দগুলো আমরা পাই, চোখে দেখে, কানে শুনে, খেয়ে, স্পর্শ, এইসব জিনিসগুলো যে আনন্দগুলো পাই, সেই আনন্দের যে লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে যখন আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু আমাদের আসল আধ্যাত্মিক জার্নি, স্পিরিচুয়াল জার্নিটা শুরু হবে। তো এবার আমরা যেটা চাই সেটাকে ডিসকভার করাটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মানে আমরা কি চাই সেটাকে ডিসকভার করতে হবে, মানে এটা কিন্তু গ্রেট অ্যাকমপ্লিশমেন্ট। আমরা কিন্তু মুখে বলছি খুব সোজা, কিন্তু কি চাই আমরা জানি না, অ্যাকচুয়ালি জানি না। হয়তো কেউ বলবে আমার টাকা চাই, কেউ বলবে আমি নেম অ্যান্ড ফেম চাই, কেউ বলবে আমার ওই চাই, কিন্তু সবার পিছনে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আনন্দ চাই আর শান্তি চাই। এটা প্রথম আমরা বুঝতে পারি না। তো তখন বেদ বলবেন যে ঠিক আছে, বুঝতে পারো না, তখন তুমি কি করবে, তুমি যেটা চাও, হয়তো আমি চাই একটা বড় বাড়ি হবে আমার, ঠিক আছে, বেদ বলবে ঠিক আছে করো, অসুবিধা নেই। কেউ হয়তো চাই আমার অনেক নাম যশ হোক, বেদ বলবে ঠিক আছে অসুবিধা নেই, তুমি যা চাও সবই তোমাকে দেওয়া হবে, কিন্তু লেজিটিমেটলি, মানে তোমাকে ওই এমন ভাবে তুমি জিনিসগুলো নেবে না যাতে তোমারও ক্ষতি হয়, সমাজেরও ক্ষতি হয়। এই জন্য বেদ একটা জিনিস লিমিটেশন বেঁধে দিয়েছেন যে ওর মধ্যে থেকে তুমি জিনিসগুলো করো, তাহলে সবারই মোটামুটি হানিকর না হয়ে তুমিও পাবে জিনিসগুলো, সমাজেরও ক্ষতি হবে না, এই করে মোটামুটি চলবে তোমরা। এই জিনিসগুলোর মধ্যে আমরা দেখেছিলাম কর্মকাণ্ড যখন আমরা ডিসকাস করেছিলাম, তখন দেখেছি যে এই আনন্দের মধ্যে অনেক লিমিটেশন আছে, আনন্দের মধ্যে দুঃখ আছে ভর্তি। তিনটে ডিফেক্ট আছে এই আনন্দের মধ্যে, বিষয় আনন্দের মধ্যে আমরা দেখেছিলাম। প্রথম ডিফেক্ট কি, যে এই আনন্দ দুঃখ মেশানো, পিওর আনন্দ কখনোই হতে পারে না যদি সেটা বিষয় আনন্দ হয়। নাম্বার 2, এই আনন্দ কি করবে আমাদেরকে, এই আনন্দটা দুঃখ মেশানো একটা হলো, আর একটা হলো এই আনন্দের দ্বারা আমরা দিকে যাব, বন্ধনের দিকে যাব। আর এই আনন্দ কি করবে, একটা কর্মফল সৃষ্টি করে সবসময়, এই কর্মফলটা আমাদের বন্ধনের কারণ হয়। এই করে আমরা দেখেছিলাম। তো এই লিমিটেশন গুলো আছে, আর সেই আনন্দ আমরা কখনোই তৃপ্তি দিতে পারে না। সেকেন্ড পয়েন্ট, একটা হচ্ছে আনন্দের আমাদের দুঃখ মিশ্রিত আনন্দ, দ্বিতীয় ডিফেক্ট হচ্ছে এটা কখনো তৃপ্তি দিতে পারে না আমাদেরকে, আর তৃতীয়টা হচ্ছে বন্ধনের কারণ হয়, এটা বেঁধে রাখ, সবসময় বাঁধছে আমাদের। কিন্তু আনন্দ হচ্ছে মুক্ত স্বভাব, ঠিক আনন্দ হচ্ছে মুক্ত স্বভাব, কখনই বাঁধবে না আমাদেরকে। তার মানে এই কর্মকাণ্ড করার ফলে আমরা যে বিষয়ে জিনিসগুলো পাচ্ছি ঠিক আছে, কিন্তু এইগুলো তিনটে ডিফেক্ট দিয়ে ভর্তি, যার দ্বারা আমাদের আরো ডিগ্রেডেশন হচ্ছে। সেই জন্য আমরা কি চাই, ওই ডিফেক্ট মুক্ত আনন্দ, মানে যে ডিফেক্টটা দোষ মুক্ত আনন্দ চাই। সেই আনন্দটা পাওয়ার জন্য আমাদেরকে তখন ঠিক জায়গায় আমাদের খুঁজতে হবে। তাহলে এই যে সর্বে বেদা ইয়ৎ পদম, পদম মানে ডেস্টিনেশন, লক্ষ্যম, যেটা বলছে সমস্ত বেদ, তাহলে কি করে একই কথা বলছে? তখনই আমরা দেখলাম তো কর্মকাণ্ড থেকে জ্ঞান কাণ্ডে আমরা এলাম, কিন্তু কর্মকাণ্ডটাও ওই একই পদের কথা কি করে বলছে? তার কারণ যখন আমরা বুঝতে পারবো যে এই সেন্স অবজেক্ট গুলোর, মানে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলোর মধ্যে যে আনন্দ পাচ্ছি, তার মধ্যে প্রচুর লিমিটেশন আছে, এই তিনটে ডিফেক্ট, তখনই কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট শুরু হবে। ওই টার্নিং পয়েন্টটাই তখন আমাদেরকে কর্মকাণ্ড থেকে বৈরাগ্যের উৎপন্ন করবে। যেই কর্মকাণ্ডের দ্বারা আমরা নিজেদের মান যশ বিষয়বস্তু, নিজেদের সবকিছু পাচ্ছি, সমস্ত কিছু যা চাইবো, এমনকি সমাজে যদি বৃষ্টির দরকার হয়, কারীরা জাগা করতে হবে, বৃষ্টি কামাহা, কারীরা ইয়াজিতা বৃষ্টি কামাহা, এরকম করে আছে, বেদেতে আছে। কিংবা কেউ হয়তো স্বর্গে যেতে চায়, কেউ হয়তো পুত্র কাম পেতে চায়, সবকিছু পাওয়া যায়। কিন্তু যখনই আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে
যে ওই আনন্দগুলো ঠিক ঠিক আনন্দ নয়, ডিফেক্ট যুক্ত দোষযুক্ত আনন্দ, তখন ওখান থেকে বৈরাগ্যের উৎপাদন করবে। তার মানে কর্মকাণ্ড একদিক থেকে আমাদের কি হেল্প করলো না, বৈরাগ্য উৎপাদন করলো। কারণ বৈরাগ্যটা আমরা দেখেছি যে বেদান্তের ক্ষেত্রে অধিকারী আছে, সবার ক্ষেত্রে একটা অধিকারী থাকে, তো সবাই তো সবকিছুর অধিকারী হয় না। যেমন একটা জায়গায় পড়তে গেলে তার অ্যাডমিশন টেস্ট লাগে, এলিজিবিলিটি টেস্ট লাগে, এইসব লাগে। যেমন বেদান্তেরও এরকম টেস্ট আছে, বৈরাগ্য একটা টেস্ট, বিবেক আর একটা টেস্ট, চারটে সাধনা চতুষ্টায় সম্পন্ন বলা হয়, সেই হচ্ছে অধিকারী। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমস্ত ভেদ যত পদম আমানন্দে, আমানন্দে মানে সেখানে প্রতিপাদন করার চেষ্টা করছে। আর যখনই করবে তখনই আমরা জানতে পারবো যে আমাদের আরো কিছু দরকার, ডিসিপ্লিনের দরকার, মনের ডিসিপ্লিনের দরকার। মনটা খুব ইম্পর্টেন্ট একটা বস্তু, কারণ সমস্ত কিছু মন দিয়েই করতে হবে। মনটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে স্টাডি না করি, তখন মনটা কোন দিকে যাচ্ছে আমরা জানিই না, সেই মন দিয়ে তো কোনো কাজই ঠিক করে হয় না, এমনকি ম্যাটেরিয়ালিস্টিক কাজও ঠিক করে হয় না মন যদি কন্ট্রোল না থাকে। আর এটা তো আরো বেশি সাটল। তপাংসি সর্বাণি যা যদ্বদন, সমস্ত তপ, সবকিছুকে তপের প্রশংসা করা হয়েছে মহানারায়ণ উপনিষদে। হ্যাঁ, ঋতম তপস সত্যম তপ, শ্রুতম তপ, সমম শান্তম তপ, দানম তপ, যজ্ঞম তপ, এরকম করে বলা হয়েছে। সমস্ত তপ, যা করব সত্য কথা বলাটা একটা তপস্যা। তারপরে আমার লাইফটাকে রেগুলেট করা, সেটা একটা তপস্যা। সমস্ত কিছু শক্তি কিন্তু রেগুলেশনের দ্বারাই আসে। একটা কেয়ার ফ্রি ইনডিসিপ্লিন লাইফ দিয়ে কখনো আমাদের ফ্রিডম অ্যাচিভ করা যায় না। ফ্রিডম কিন্তু সবসময় ডিসিপ্লিনের মধ্যে দিয়ে অ্যাচিভ করতে হয়। আর যেটা ইনডিসিপ্লিন সেটা কখনোই ফ্রিডম না, সেটা দাসত্বর আর একটা রূপ। যেমন আমার কাছে অনেক টাকা আছে, আমি যা খুশি তাই লাইসেন্স একটা লাইফ লিড করছি, তাহলে কি হলো? আমি কি ফ্রিডম এনজয় করছি নাকি আর দাসত্ব হয়ে গেলাম? আমি তো আমার ইন্দ্রিয় বস্তুগুলোর দাস হয়ে গেলাম। তো ওটা ঠিক ফ্রিডম না। ঠিক ঠিক ফ্রিডম হবে যখন কারোর দাস থাকবো না আমি, তখন। ওটাই আমরা বুঝতে পারি না, মনে করি যা খুশি তাই করবো, ওটাই ফ্রিডম। এটাতে উল্টো একটা এফেক্ট হয়ে যায় তার মধ্যে, যেটা আমাদেরকে আরো বেশি দাসত্বের মধ্যে বেঁধে দেয়। সেই জন্য ওই যে ফ্রিডম যেটা আমাদের গোল, সেটা পেতে গেলে আমাদের কি করতে হবে? তপস্যা করতে হবে। কি করতে হবে? ঋতম, ঋতম তপস সত্যম তপস শ্রুতম তপস শান্তম তপস দমস তপস দানম তপ, যজ্ঞম তপ, এরকম করে করে মহানারায়ণ পরিষদে বলা হয়। ঋতম, ঋতম আর সত্যম দুখানা শব্দ ইউজ করা হয় আমাদের। ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম, এরকম করে ঋতম। ঋতম, ঋতমের এক্সাক্ট ইংলিশ টার্ম ওই রিদম, কথাটা রিদম থেকে এসছে। রিদম যেটা আমাদের জগতের রিদম মেনটেন করে, সেটাকে বলা হয় রিদম। মানে ওটা একটা সত্যেরই মতো, কিন্তু ঠিক ঠিক সত্য বললেও বলা চলে। কখনো কখনো রিদম আর সত্যম একই সেন্স ইউজ করা হয়েছে, কিন্তু যখন আমরা একটা সব জিনিসের একটা রিদম আছে, রিদমটা যখন ভেঙে যায় তখন কেওস বলে ওটা। ওই কেওটিক সিচুয়েশনে যতক্ষণ আমরা না যাচ্ছি, রিদমের মধ্যে আছি, ওটা হচ্ছে রিদম। ওটা একটা তপস। যেমন সমাজে এখন চারদিকে কেওস, কিছু কিছু জায়গায় রিদম আছে। যখন মানুষ যখন করাপ্টেড হয়ে গেল, সেটা একটা কেওস হয়ে গেল। যখন ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিন হয়ে গেলাম, ওটা একটা কেওস। তাহলে আমাকে ওটাকে তপস্যা করতে হবে, কারণ টেম্পটেশনটাকে আমাদেরকে রেজিস্ট করতে হবে, ওটা একটা তপস। সত্যটাকে প্র্যাকটিস করতে হবে, ওটা একটা তপস। সত্যটা আজকালকার দিনে অনেকে প্র্যাকটিসই করে না, ওটাকে জাস্টিফাই করে। মিথ্যে কথাটা বলার পরে বলে জাস্টিফাই করবে। না, মিথ্যে কথা বলার দরকার। আজকালকার দিনে সত্য কথা বললে হয় না, এরকম একটা কি একটা নিজের মতো করে একটা লজিক বলে দেবে, সেটা কখনোই তা নয়। ইম্পসিবল। সত্য সত্যর জায়গায় থাকবে কখনোই। কখনোই আমার মতো করে সত্য টেনে নামিয়ে আনবো, কখনোই সেটাকে জাস্টিফাই করা যাবে না। আনট্রুথ ইজ আনট্রুথ অলওয়েজ, লাই ইজ লাই। ওটাকে আমি কিভাবে জাস্টিফাই করবো? আবার যেহেতু আমি মনে মনে নিজেকে বোঝালে তো হবে না, তার একটা কজ অ্যান্ড এফেক্ট সবসময় একটা থাকবে। একটা কার্য করলে তারপরে তার পিছনে কারণ আছে। আমি যখন একটা কিছু মিথ্যে কথা বললাম, তার সেটা এফেক্ট হবে পরে, সেটা কনসিকোয়েন্স আমাদেরকে ভুগতে হবে, ভোগার জন্য রেডি থাকতে হবে। আমি সেটাকে ঢেকে দিয়ে শাক দিয়ে মাছ ঢাকলে তো হবে না, সেটাকে ওইভাবে। সেই জন্য কনসিকোয়েন্সটাকে ফেস করতে হবে। প্রত্যেকেরই কজ অ্যান্ড এফেক্ট রিলেশন আছে। তো সেই ট্রুথ, সমস্ত কিছুকে অনেকভাবে তপস্যা করা হয়। সমস্ত তপস্যাটাকে ওই একই
ইয়দ বদন্তি, ইয়দ মানে ইয়াসমৈ, যেই পদের কথা বলছে, কোন পদ? ওই যে ডেস্টিনেশন, একটাই ডেস্টিনেশন আমাদের, আমাদের মুক্তি লাভ করা, ফ্রিডম। সবসময় একটা ভিতর থেকে একটা কাজ করে, যখন আমাদের ফ্রিডমটা কার্ভ হয়, মানে ফ্রিডমটাকে যখন আটকে দেওয়া হয়, তখন ভিতর থেকে একটা রেবেল চাইল্ড ভিতর থেকে বেরিয়ে আসে একটা। তার কারণটা কি? আমরা ফ্রিডম চাই সবসময়। যখন আনন্দটা আমাদেরকে আটকে দেয়, তখন আমাদের প্রচন্ড একটা ছটফটানি শুরু হয় ভিতরে। তার কারণটা কি? আমাদের স্বরূপটা হচ্ছে আনন্দ, আমাদের স্বরূপটা হচ্ছে ফ্রিডম। কেন আমরা দুঃখ চাই না? কারণ স্বরূপটা হচ্ছে আনন্দ। তো সেই সেই ফ্রিডমের দিকে নিয়ে যাচ্ছে সমস্ত তপস্যাগুলো, সেই ফ্রিডমের দিকে নিয়ে যাবে সমস্ত বেদ। এই হচ্ছে বেদের স্বরূপ। এমনকি কর্মকাণ্ডগুলো করতে করতে যখন ওখান থেকে বৈরাগ্য হবে, সেটা ফ্রিডমের দিকেই নিয়ে যাচ্ছে। আচ্ছা, যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি, ব্রহ্মচর্যম, ব্রহ্মচর্য স্টুডেন্ট লাইফ, যেটাকে পাওয়ার জন্য আমাদের ব্রহ্মচর্য অবলম্বন করে স্টুডেন্ট লাইফ পালন করতে হয়। ব্রহ্মচর্য মানে বেসিক্যালি স্টুডেন্ট লাইফ, তার অনেক ইমপ্লিকেশন আছে। তো স্টুডেন্ট লাইফ ধরা যাক এখন। তো এই স্টুডেন্ট লাইফ থেকে এগুলো আমাদেরকে শিখতে হবে। অনেকে আছে স্টুডেন্ট লাইফের পরে গৃহস্থ ধর্ম পালন করে, সে করুক, অসুবিধা নেই, সেই গৃহস্থের অনেক ভ্যালু আছে। কিন্তু তার ব্রহ্মচর্য, চারটে আশ্রম তো আমাদের, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো ব্রহ্মচর্য যদি ঠিক ভাবে থাকে, বাকি তিনটে আশ্রম স্মুথ যাবে। নাহলে প্রথম আশ্রমটাই যদি গন্ডগোল হয়ে যায়, গড়বড় হয়ে যায়, রুটটাই যদি গড়বড় হয়ে যায়, তখন বাকিগুলো সব সে কি হয়ে যাবে। না হবে গৃহস্থ আশ্রম ঠিক করে, না হবে বানপ্রস্থ, না হবে সন্ন্যাস। এই জন্য ব্রহ্মচর্য প্রচন্ড, আমাদের ট্র্যাডিশনে ব্রহ্মচর্য আশ্রমটাকে প্রচন্ড জোর দেওয়া হয়েছে। প্রচন্ড মানে সত্যি সত্যি প্রচন্ড। একদম সমাজ থেকে দূরে চলে যাবে, গুরুকুলে গিয়ে গুরুর কাছে থাকবে, একদম পিওর লাইফ লিড করবে। সেখান থেকে ওই সেবা, কিংবা সেবা করে করে মনটাকে চিত্তশুদ্ধি করার পরে হ্যাঁ বেদ পাঠ করবে, এসব করবে 12 বছর। তো এই জিনিসগুলো আমরা ভুলে গেছি পুরোপুরি। এখন আমাদের ওই মেটেরিয়ালিস্টিক লাইফ, তাহলে আমাদের কি কোনো কোনো লাভ হলো তাতে এইসব ভুলে গিয়ে? আমার মনে করছি আমরা বিশাল সিভিলাইজড হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু সিভিলাইজেশনটা কি আমাদের আনন্দটা কি বাড়িয়েছে, ফ্রিডমটাকে কি বাড়িয়েছে, না আমাদেরকে আরো দাস করেছে? ওটা দেখতে হবে। সেটা কি সিভিলাইজেশনটা কি করছে আমাদেরকে আস্তে আস্তে? আমরা দেখেছি খুব আমাদের গ্যাজেটটাকে বাড়িয়ে তো আমাদের আনন্দ কখনো বাড়বে না, কখনো। বরঞ্চ সমাজে আরো বেশি ক্রাইম বাড়ছে, আরো বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাড়ছে সমাজে। তাহলে এটা দরকার আছে, টেকনোলজি দরকার নেই তা না, কিন্তু সেটার ইউসেজ গুলো যখন আমার মনটাকে কন্ট্রোলে আনতে পারবো, তখন সেই মন দিয়ে যখন টেকনোলজি ইউজ করবো, সেই টেকনোলজির সত্যি সত্যি ভ্যালু আছে। ওই একজন বড় বোধহয় বার্ট্রান্ড রাসেলের একটা বই আছে, ওই বইটা হচ্ছে ইম্প্যাক্ট অফ সায়েন্স অন সোসাইটি। আমার কথা শোনা যাচ্ছে? সবাই অফলাইন হয়ে গেল দেখছি, নাকি আমি? না, এই যে উইন্ডোজ গুলো সব ভ্যানিশ হয়ে গেল আমার চোখের সামনে থেকে। যাই হোক, কিছু একটা প্রবলেম হয়েছে। তো হ্যাঁ, ও বার্ট্রান্ড রাসেল একটা বইতে, খুব সুন্দর বই আছে, ইম্প্যাক্ট অফ সায়েন্স অন সোসাইটি। উনি বলছেন যে কি বলে, unless man increases wisdom as much as he increases knowledge, the increase of knowledge will be the increase of misery. এই স্টেটমেন্ট উনি বলেছেন। নলেজের সঙ্গে সঙ্গে উইজডমটা বাড়াতে হবে, নাহলে ওই নলেজটা মিসইউজ হবে। আমাদের সমাজে যেটা হচ্ছে এখন, নলেজ ইজ পাওয়ার, পাওয়ারটাকে আমি মিসইউজ করতে পারি, ইউজও করতে পারি। তো পাওয়ারটা, আমার একটা হাতে পাওয়ার আছে, সেই পাওয়ারটা নিয়ে মিসইউজ করবো কি ইউজ করবো, সেটা আমার উপর, আমার মেন্টাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করছে, আমি মাইন্ডে কিভাবে আছে। তো সেই আমরা যতক্ষণ না পর্যন্ত উইজডম বাড়াচ্ছি নলেজের সঙ্গে সঙ্গে, ইনক্রিজ অফ নলেজ উইল বি ইনক্রিজ অফ মিজারি, এরকম করে উনি বলেছে। তাই হচ্ছে আমাদের যত নলেজ পাচ্ছি, ইন্টারনেট নলেজ হয়ে গেছে আমাদের, এখন হচ্ছে সব সোশ্যাল মিডিয়া নলেজ হয়ে গেছে, কি হচ্ছে, মিজারি বাড়ছে, কারণ ওটা কন্ট্রোল নেই আমাদের হাতে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এই সমস্ত যদিচ্ছান্ত ব্রহ্মচর্যম চরন্তি, যার জন্য ব্রহ্মচর্য পালন করে, মানে স্টুডেন্ট লাইফ থাকতে হয় তাদেরকে, একটা ডিসিপ্লিন লাইফ থাকতে হয়। এমনিতে এখনো তাই আমরা দেখি, স্টুডেন্ট লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি যদি স্যাক্রিফাইস না করি, সেই স্টুডেন্ট লাইফটা হয়ে যায় ইউজলেস স্টুডেন্ট লাইফ। কোথাও কোনো রেজাল্টও হয় না ভালো, আর কোথাও সাকসেসও আসে না, কিছুই আসে না, করে মাঝখানে একটা খিচুড়ি পাখি কি দাঁড়িয়ে যায়। স্টুডেন্ট লাইফে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, পড়তে হয় ভালো করে, সমস্ত কিছু সিনেমা, মুভি, ফ্রেন্ড সার্কেল সবকিছু ছেড়ে দিয়ে পড়াশোনা করতে হয়, এগুলো তো করতে হয়।
এগুলি আর একটু মডিফাইড রিফাইন্ড ওয়েতে করাটাই ব্রহ্মচর্য, আর সেরকম কিছু নেই। মনটাকে পিওর রাখতে হয়, এসব করতে হয়। কারণ স্টুডেন্ট মানে বেসিক্যালি তাদেরকে পড়াশোনার জন্য দেওয়া হয়েছে, তো পড়াশোনাটা না করে বাকি সব কাজগুলো করছে না, এটাই সমস্যা। তো পড়াশোনার যখন যেটা করতে বলা হলো সেটা যদি না করে, তো স্টুডেন্ট লাইফের মানেটা কি হতো? তো সেটাকেই আগেকার দিনে মডিফাইড একটা রিফাইন ফর্ম থাকতো, ব্রহ্মচর্য বলা হয়। তার অনেক প্র্যাকটিস আছে, সেটা অন্য একটা চ্যাপ্টার। তো যার জন্য এই ব্রহ্মচর্য পালন করে, তৎ তে, তে মানে তুভ্যম, তোমাকে সেই পদটাই আমি সংক্ষেপে বলতে চাই, যার জন্য যেটা সমস্ত বেদ প্রতিপাদন করার চেষ্টা করছে, সমস্ত তপস্যা যেদিকে ডাইরেক্ট করা হয়েছে, যার জন্য লোকে ব্রহ্মচর্য পালন করছে, মানে স্টুডেন্ট লাইফ পালন করে। অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফ, কেউ যদি ব্রহ্মচর্যের পরে গৃহস্থাশ্রমে প্রবেশও করে, তার একটা লিমিট আছে, সেখানে চিরজীবন থাকলে চলবে না। বানপ্রস্থ আশ্রমে যেতে হবে, সন্ন্যাস আশ্রমে যেতে হবে। সন্ন্যাস আশ্রমে যাওয়া মানে আবার সে পড়াশোনা করতে হবে, তাকে স্বাধ্যায় করতেই হবে, উপনিষদ পড়তেই হবে, তাহলে কোনো লাভ নেই। সেই জন্য বলা হয়েছে ব্রহ্মচর্যের পরে যেহেতু একসময় সন্ন্যাস নিতেই হবে, সেই জন্য ব্রহ্মচর্যের পরেও সন্ন্যাস লাইফের একটা অপশন আমাদের শাস্ত্রতে আছে, শাস্ত্রতে বলা আছে। সেই জন্য ব্রহ্মচর্যের পরে কেউ কেউ সন্ন্যাস নেয়, কেউ কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ করে। যদি ব্রহ্মচর্য ঠিকভাবে থাকে, গৃহস্থ আশ্রমটা কন্ট্রোল থাকবে, গৃহস্থ আশ্রম সুখ শান্তি থাকবে, নাহলে গৃহস্থ আশ্রমে সবকিছু ডিসরাপশন হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে, আর যার জন্য কি হয়েছে সেটা সংগ্রাহে না মানে তোমাকে শর্টে বলছি আমি, সেই পদটা কি, ওম ইতি তাদের, এখানে একটা টুইস্ট, সেটা হচ্ছে ওম। এই 15, 16, 17 এই তিনটে মন্ত্র ওমের সম্বন্ধে এবার বলবেন, ওমের সম্বন্ধে উপাসনা। সেটা হলো কি ওম। ওম এমন একটা জিনিস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সিলেবল। ওমটা আমাদের খুবই মানে ভালো করে বোঝা দরকার ব্যাপারটা। ওম হচ্ছে একটা শব্দ। এবার আমাদের যদি সায়েন্সের দিকে যাওয়া যায়, প্রত্যেকটা ভাইব্রেশন শব্দ উৎপন্ন করে, এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা ভাইব্রেশন মানে একটা কি বলবো, ফ্রিকোয়েন্সি থাকে, তাতে ফ্রিকোয়েন্সি থাকে, ওয়েভলেন্থ থাকে, এইসব থাকে। তো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যেখানে যেখানে ভাইব্রেশন হচ্ছে, সেখানে সেখানে শব্দ উৎপন্ন হয়। এবার আমরা যদি চারিদিকে তাকিয়ে দেখি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো জায়গা পাবো না যে যেখানে ভাইব্রেশন হচ্ছে না। যেমন ধরা যাক একটা টেবিলে তাহলে কি ভাইব্রেশন হচ্ছে? অবশ্যই ভাইব্রেশন হচ্ছে। মলিকুল গুলো, অ্যাটম গুলো, সাব অ্যাটমিক পার্টিকেলস গুলো কোয়ান্টাম লেভেলে ভাইব্রেট করছে। সমস্ত জিনিসটাই তো ভাইব্রেশন। ভাইব্রেশন না হলে এনার্জি পুরো থেমে যাবে টোটালি। ভাইব্রেশনটা না হলে, ওটা সৃষ্টির প্রথমে ভাইব্রেশন ছিল না, সৃষ্টি যখন হয়েছে ভাইব্রেশন হতেই হবে। তো তার মানে ভাইব্রেশন মানেই সেখানে টাইম থাকবে, আর স্পেস থাকবে, আর ভাইব্রেশনও থাকবে। তিনটে জিনিস সবসময় একসঙ্গে চলে। ওই টাইমটাকে বলা হয় কাল, স্পেসটাকে বলা হয় দেশ, আর ভাইব্রেশনটাকে বলা হচ্ছে নিমিত্ত। তো দেশ, কাল, নিমিত্ত, এই তিনটে হচ্ছে সৃষ্টি। আর তিনটে জিনিসকেই বলা হয় মায়া। তার মানে মায়াটাই কিন্তু সৃষ্টির মূল ভিত্তি, ফাউন্ডেশন। তো এবার কথাটা হচ্ছে কি, বা শব্দের দিকে আসা যাক। তো প্রত্যেকটা ভাইব্রেশনাল একটা অ্যাম্পলিটিউড, কি বলবো, একটা থাকে। ভাইব্রেশনকে আমরা যদি একটা ইউনিট বলতে পারি, ওটা শব্দের ইউনিট দিয়ে মাপা হয়। আমাদের ট্র্যাডিশন ওটাকেই শব্দ বলা হচ্ছে। তার মানে কি, একটা টেবিল মানে নাথিং বাট সাউন্ড। তার মানে টেবিল মানে কি, বাঞ্চ অফ ভাইব্রেশনস। বাঞ্চ অফ ভাইব্রেশন। টেবিলের মধ্যে তো আলটিমেটলি কি পাবো আমরা? অ্যাটম পাবো, অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল পাবো, যেটা কোয়ান্টাম হারমোনিক অসিলেটর বলা হয়। অসিলেট করছে সবসময় অসিলেট করছে। আর ঘরের মধ্যে কি আছে? বায়ু আছে, বায়ুর মধ্যে আবার মলিকুলস আছে, মলিকুলসের মধ্যে অ্যাটমস, অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল আবার ভাইব্রেট করছে। তার মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা ভাইব্রেশনের মধ্যে, স্টেট অফ ভাইব্রেশন আছে সবসময়। সেটাকেই জেনারেলাইজড ফর্মকে আমরা বলছি ওম, সাউন্ড। তার মানে কি, একটা টেবিল, একটা চেয়ার, আমাদের শরীর, আমাদের মন, তারা, স্টার্স অ্যান্ড প্ল্যানেটস অ্যান্ড গ্যালাক্সিস, যা বলবো আমরা, সবই কিন্তু বাঞ্চ অফ ভাইব্রেশনস। তার মানে প্রত্যেকটা ভাইব্রেশনকে একটা কি বলবো, একটা শব্দ অ্যাসাইন করা হয়েছে। সেই শব্দটার জেনারেলাইজড ফর্ম হচ্ছে ওম। তার মানে আমরা দেখতে পেলাম ওম হলো কি, সমস্ত ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করছে। কেন জেনারেলাইজড ফর্ম হলো ওম? তার কারণ
ওমটা আবার কি আকার ওকার মাকার, এই তিনটে অক্ষর দিয়ে ওম তৈরি হয়। আকার, আমরা যখন শব্দ এইভাবে কিন্তু এসছে, শব্দ ব্রহ্ম বলা হয়, ওই জন্য শব্দকে ব্রহ্ম বলা হয়। ওই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা, শব্দ ব্রহ্ম, শব্দটাকে এই জন্যই ব্রহ্ম বলা হয়, কারণ শব্দ দিয়ে সারা শব্দ বিশ্ব ব্রহ্মাণ্ড। শব্দ ব্রহ্ম বা শব্দের উপর যে সায়েন্সটা, ওটাকে কি সে স্ফোটাবাদ বলে? হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাকে। তবে বেদান্ততে স্ফোটাবাদ মানে না, কারণ ব্রহ্ম একটাই তো চৈতন্য। শব্দ ব্রহ্ম বলতে গেলে ব্রহ্মের আবার দুটো ব্রহ্ম হয়ে যাবে, ওনাকে খণ্ডন করে দেওয়া হয়েছে। চৈতন্যটাই একমাত্র, কারণ শব্দেরও ওপরে যেটা আছে সেটা হচ্ছে চৈতন্য। শব্দটা তো একটা ভাইব্রেশন, তো ভাইব্রেশনটা তো চৈতন্য নয়, ভাইব্রেশন চৈতন্যের একটা স্টেপ নিচে হলো। চৈতন্য যেটা, সেখানে ইনফিনিট এনার্জি থাকবে অথচ কোনো ভাইব্রেশন হবে না, ওটাকে আমরা চৈতন্য হিসেবে ডেজিগনেট করছি। তো এই শব্দ ব্রহ্ম, এটা আবার শব্দ ব্রহ্মের একটা শব্দ অদ্বৈতবাদ বলা হয়, শব্দ অদ্বৈত, শব্দটাই অদ্বৈত। ওটাকে তো বেদান্ত ঠিকভাবে মানে না, ওখান থেকে স্ফোটা কথাটা এসছে, ঠিক কথা। স্ফোটাবাদ ওখান থেকে এসছে, ভর্তৃহরি স্ফোটাবাদ, পাণিনি স্ফোটাবাদ, স্ফোটাবাদ গুলো এভাবে এসছে, স্ফোটা বলা হয় ওটাকে। তো এবার যখন আমি ওটাকে সাউন্ড হিসেবে বলতে চাইবো, সাউন্ড মানে কি, যেটা আমরা কানে শুনতে পাচ্ছি সেই সাউন্ড। কানে শুনতে পাওয়ার নিচে 20,000 হার্জ ফ্রিকোয়েন্সির রেঞ্জে আমরা শুনতে পাই, তার নিচে হলে পাবো না, উপরে হলে পাবো না। সেই জন্য এমনকি লাইটও একটা সাউন্ড, সেই জন্য আমাদের সাউন্ডটা হচ্ছে মোর ফান্ডামেন্টাল দ্যান লাইট। মডার্ন সায়েন্সের সঙ্গে ওই জন্য এটাকে অন্যভাবে রিসার্চ করতে হবে। লাইটটা কিন্তু মডার্ন সায়েন্সের মোর ফান্ডামেন্টাল ধরে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু আমাদের মতে, বেদান্তের মতে, যেহেতু লাইটের মধ্যে একটা ভাইব্রেশন পাচ্ছি, আমার ফ্রিকোয়েন্সি আছে, লাইট অলসো ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ পার্টিকুলার সাউন্ড। সাউন্ড ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান লাইট। যেমন সাউন্ডটা আছে, যেমন একটা টিউনিং ফর্ক যদি আমরা একটা ভ্যাকুয়াম চেম্বারে যদি আমরা ভাইব্রেট করি, শব্দ কিন্তু শুনতে পাবো না, কিন্তু ভাইব্রেশন হচ্ছে। কিন্তু যখনই আমার ওর মধ্যে একটা এয়ার দিয়ে দেবো, তখনই আমরা শব্দটা শুনতে পাবো। তখন যখন এয়ারলেস জায়গাতে যখন টিউনিং ফর্কটা ভাইব্রেট করছে, সেই শব্দটাই হচ্ছে যেই শব্দ ইউনিভার্সাল শব্দ। এবার ওটা সবসময় কানে শোনা যেতেও পারে, নাও যেতে পারে, যাই হোক। এবার আমরা যখন একটা অক্ষর দিয়ে, অক্ষর মানে সংস্কৃততে যে লেটার গুলো আছে, আ আ ই ই উ উ, এরকম করে আমাদের 63টা নয়তো 64টা 63 চতুষ্ষষ্টির বা বর্ণাহ সম্ভুমতে মাতাহ, পাণিনি শিক্ষাতে বলা হয়েছে। ওই 63 কিংবা 64 কিংবা কেন বলা হলো, একটা লেটার ওটা কখনো কখনো নেওয়া হয়, কখনো কখনো নেওয়া হয় না। যদি নেওয়া হয় 64টা লেটার হবে, যদি না নেওয়া হয় 63টা লেটার হয়। তো ওটা অন্যভাবে। এবার কি হয়েছে ব্যাপারটা, এই লেটার গুলো দিয়ে আমাদের সমস্ত শব্দটাকে রিপ্রেজেন্ট করা হয়, যেটা আমাদের শরীর থেকে, কারণ আমাদের শরীর থেকে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু একটা ওই ব্রহ্মাণ্ডেরই একটা অংশ। এই আসল জিনিসটা আবার পরের মন্ত্রতে আছে, তার আগে আমাদের একটু এই ওম সম্বন্ধে বলে তার পরের মন্ত্রতে যাব, কিভাবে আমরা যে সমস্ত ইউনিভার্সের একটা বিরাট অংশে আমরা আছি, হ্যাঁ, কিভাবে মন কাজ করে, কিভাবে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, সেই নিয়ে আমরা পরের আলোচনাতে যাব। 3টে শরীর আমাদের আছে, সেই নিয়ে আমাদের আলোচনা হবে পরের মন্ত্রটাতে। তার আগে এটুকু বলে নেওয়া যাক, তাহলে আমাদের বর্ণ শুরু হয় কণ্ঠ থেকে, অ্যাকচুয়ালি উচ্চারিত বর্ণ। আ, এটা হচ্ছে কণ্ঠ বর্ণ। ক, ওটা ওটা কণ্ঠ বর্ণ। আটা কি এবার একটু সাপ্রেস করলে ওখানটা কা হয়ে যায়, খা হয়ে যায়, এরকম। তো ওই কণ্ঠ। আর উটা হচ্ছে ওখান থেকে রোল করে আস্তে আস্তে ওই তালুর মধ্যে দিয়ে বেরোচ্ছে। আর ম, অষ্টবর্ণ, অষ্টবর্ণ ওখানে এন্ড হয়ে গেল, কারণ শুরু হলো আ থেকে আর এন্ড হলো ময়তে। এই দুটোর মাঝখানে কিন্তু যত 64টা বর্ণ, এই দুটোর মাঝখানে তাকে থাকতেই হবে, আ থেকে ম পর্যন্ত। অষ্টবর্ণের পরে তো আর হবে না, অষ্টটা তো সব শেষ হয়ে গেল। প্রথমে হচ্ছে কণ্ঠবর্ণ, তারপর হচ্ছে তালব্য বর্ণ, তারপর হচ্ছে মূর্ধবর্ণ, তারপর হচ্ছে দন্তবর্ণ, তারপর হচ্ছে অষ্টবর্ণ। এগুলো, এইটা দিয়ে 5টা 5টা করে 25টা বর্গবর্ণ হলো, তাছাড়াও অন্যান্য বর্ণগুলো এর মধ্যেই পড়বে। মানে অ থেকে ম পর্যন্ত যেই লেটার গুলো আছে, সেই লেটারকে যদি আমি আ, উ আর ম, এই 3টে যদি আমি বলি একসঙ্গে, সেটাকে বলা হয় ওম। তাহলে আ, উ আর ম, ওম কি করে হলো, আউম হবে তো, ওটা আউম। তাহলে ওম কি করে হলো, ওটা হচ্ছে আমাদের সন্ধিতে একটা রুল আছে, যেমন সূর্য আর উদয়,
কি বলি, সূর্য উদয় বলি, সূর্য উদয় বলি। অকার আর উকার মিলে সবসময় ওকার হয়। এটা আবার উপনিষদেও বলা আছে, নারায়ণ উপনিষদে এরকম বলা আছে, আকার উকার মকার ইতি তানে কথা সমভারত তদে তদ ওম ইতি, একসঙ্গে করলে সেটা ওম হয়। কারণ সন্ধি রুল আছে, আকার আর উকার মিলে সূর্য উদয় সূর্যোদয় এরকম বলা হয়। তো এটা সেই জন্য ওম হয়ে গেল। এই ওম তার মানে একটা শব্দ, অ্যাকচুয়াল ওম কিন্তু কখনো উচ্চারণ করা যায় না, আনস্ট্রাক সাউন্ড, অনাহত ধ্বনি বলা হয়। আহত, আহত মানে স্ট্রাক। প্রত্যেকটা ধ্বনি, আমি যখন একটা ধ্বনি আমার মুখ দিয়ে বেরোচ্ছে, তখন ভোকাল কর্ডে ওটা স্ট্রাইক হচ্ছে, করে সেখান থেকে ভাইব্রেশন হচ্ছে, ধ্বনিটা বেরোচ্ছে। একটা জায়গায় স্ট্রাইক করলে তবে তো কম্পন হবে, কম্পনটা হবে কোথা থেকে? কিন্তু ওম এমন একটা শব্দ, আনস্ট্রাক সাউন্ড বলা হয়, সাউন্ড প্রিন্সিপাল যেটাকে বলা হচ্ছে, সাউন্ড প্রিন্সিপাল। ওগুলো কিন্তু প্রচন্ড সূক্ষ্ম তত্ত্ব, এগুলো সব শব্দ নিয়ে আমাদের অনেক রিসার্চ করার থাকতে পারে। এই যেমন একটা বললাম, সাউন্ড ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান লাইট, এটা নিয়ে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করার থাকতে পারে। তো যেই শব্দটাকে নিউটন ডিফাইন করেছিলেন, সেই শব্দ এই শব্দ নয়। এই শব্দ হচ্ছে কি, একদম ভাইব্রেশন, যেই ভাইব্রেশন থেকে টাইম স্পেসের জন্ম হচ্ছে। টাইম আর স্পেসের রুট হচ্ছে ভাইব্রেশন। তো ভাইব্রেশন যদি থেমে যায়, টাইমও থেমে যাবে, স্পেসও থেমে যাবে। তো সেই জন্য ভাইব্রেশনটাকে টাইম আর স্পেসের কজ বলা হয়েছে, ওটাকে কজেশন বলা হয় ভাইব্রেশনটাকে। তো সেই জন্য ওই ভাইব্রেশন কিন্তু আবার 1/, একটা টাইম করে দিল। নিউটনের টাইম আর এখানে টাইমটা কি, মানে দুটোর মধ্যে দুটো কি আছে? নিউটনই কাজ করেছিলেন অ্যাকচুয়ালি প্রথম। তো সাউন্ড কিভাবে যা প্রপাগেট করে, একটা মেকানিক্যাল সাউন্ড, সাউন্ডটাকে মেকানিক্যাল বলা হয়, whereas লাইটটাকে ইলেকট্রোম্যাগনেটিক বলা হয়েছে। এইগুলো নিয়ে উনি কাজ করেছেন, নিউটন বেসিক্যালি কাজগুলো করেছেন। ওই সাউন্ড কিভাবে, তার ভেলোসিটি কিভাবে মাপতে হয়, একটা তার মধ্যে একটা ইন্ডেক্স থাকে, কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে নিউটন কাজ করেছিলেন। তো ওই সাউন্ডটা কিন্তু এই সাউন্ড নয়, আমাদের যেটা বেদান্তের মতো সাউন্ড, এই সাউন্ড হচ্ছে মোর ফান্ডামেন্টাল। আর নিউটন বলেছেন মেকানিক্যাল সাউন্ডের কথা বলেছেন, যেটা আমরা শুনতে পাই কানে, কিংবা কানে না শুনতে পেলেও যেটা আমরা মেজার করতে পারি, ওই জিনিসগুলো। এবার কথাটা কি হচ্ছে, কথাটা হলো কি, যে ভাইব্রেশনটাকেও কিন্তু ওই মডার্ন সায়েন্সে কি করা হয়েছে, ও 1/time, 1/t কে ভাইব্রেশন বলে, কিন্তু ওটা ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু নয়। ভাইব্রেশন হচ্ছে দ্য ফান্ডামেন্টাল কজ অফ বোথ স্পেস অ্যান্ড টাইম, এটা হচ্ছে ভাইব্রেশন। তো ওই আমাদের ডেফিনেশনে ভাইব্রেশনটাও একটা আলাদা, ওটা একটা অন্য ডাইমেনশন হিসেবে ট্রিট করা যেতে পারে। যেমন স্পেস একটা ডাইমেনশন, টাইম ডাইমেনশন, স্পেসের 3টে ডাইমেনশন, টাইমের একটা ডাইমেনশন, তো টোটাল 4টে ডাইমেনশন। আইনস্টাইন 4টে ডাইমেনশনের কথা বলেছেন। তো ভাইব্রেশনটাকেও আরেকটা ডাইমেনশনের মধ্যে নিয়ে আসা যেতে পারে এইভাবে ধরলে। তো যাই হোক, তো এই সমস্ত কিছু মিলে ওটা হচ্ছে ওম। তার মানে আমরা দেখতে পাচ্ছি ওমের আবার উপাসনা আছে। ওই পরের মন্ত্রতে ওমের উপাসনার কথা বলবো আমরা, পরের মন্ত্রটা আমরা চ্যান্টিং করবো এবারে। তো ওমটাকে উপাসনা করতে হয়। উপাসনা করার মানেটা কি? তার মানে কি, আমাদের যেটা মনটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? ওম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। শরীরটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? ওম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তেমনি চেয়ার, টেবিল, তারা, নক্ষত্র সব কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? ওম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কারণ আমরা দেখলাম ওমটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম অফ সাউন্ড। সাউন্ড সারা পৃথিবীর, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডতে প্রিভেল করে আছে, ওইটা হচ্ছে ঠিক সাউন্ড। এবার ওই সাউন্ডটা বললাম তো, এই মাত্র বললাম, ওই সাউন্ডটা ভাইব্রেন্ট থাকলে সেখানে সাউন্ড থাকবে আমাদের মধ্যে। তো এবার কথাটা হলো কি, যে এবার সেই ভাইব্রেশনটা, এবার বললাম তো কোয়ান্টাম লেভেলে গেলে সেটা আনসার্টেনটি প্রিন্সিপাল থাকলে, যে যাই থাকুক, যে কোনো একটা ভাইব্রেশন থাকলেই তার একটা তোমার থাকবে, কি বলে, সাউন্ড থাকবে, শব্দ থাকবে। এটা আমাদের সেটেল কনক্লুশন বেদান্ততে। কিন্তু ওটা আবার অদ্বৈত হবে এমন কোনো কথা নেই। ওই জন্য শব্দাদ্বৈতবাদ যাদের আছে তাদেরকে বেদান্ত খণ্ডন করেছেন। তো এবার এই ওম কি দেখছে, ওমের দ্বারা আমরা কি বুঝতে পারছি? ওম হচ্ছে সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছে ওম। সেই জন্য ওম একটা প্রচন্ড স্ট্রং একটা সিম্বল। আমরা প্রতীক, যেটাকে প্রতীক বলা হয়, দু রকমের উপাসনা হয়, একটা প্রতীকের উপাসনা আর প্রতিমার উপাসনা। প্রতিমা মানে ওই মানুষের মূর্তি হতে পারে, পশুর মূর্তি হতে পারে, যেমন যে কোনো মূর্তি যার হাত, পা, চোখ এইসব আছে। যেমন দুর্গা প্রতিমা আমরা জানি, দুর্গা পুজোতে উপাসনা হয়। কালী প্রতিমা, শিবের প্রতিমা, এটা প্রতিমা উপাসনা। আর প্রতীক মানে যার মধ্যে কোনো, যেমন এরকম বলা হয়েছে আমাদের, ওই যেমন বলা হচ্ছে শালিগ্রাম শিলা একটা প্রতীক, প্রতিমা না, প্রতীকের উপাসনা। আমাদের সিম্বলটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট সিম্বল।
নিয়ে, সিম্বলজি নিয়ে একটা আলাদা স্টাডি থাকে অ্যাকচুয়ালি। সিম্বলজি প্রচন্ড, আমাদের হিন্দু সনাতন ধর্মের সিম্বলজি প্রচন্ড স্ট্রং। যেমন ওই হলুদ, अस्मिन् हरिद्रा बिम्बे সুমুখম মহাগণপতিম ধ্যায়ামি, এরকম বলা হয়েছে। একটা হলুদের একটা পিণ্ড তৈরি করে সেখানে আমি গণপতির ধ্যান করছি। কারণ ওই অরিজিনাল স্টোরি পার্বতী যখন গায়ে হলুদ মেখেছিলেন, সেই হলুদ থেকে গণপতির উৎপত্তি হয়েছিল, গণেশের। সেই অনুযায়ী আমাদের সিম্বল, সবকিছু সিম্বল। সিম্বলটা বুঝতে গেলে আমাদের আবার লক্ষণম, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। যেমন আমি বললাম যে বাজার থেকে কয়েকটা কলা নিয়ে এসো, তখন ডেফিনেটলি আমরা কলাটা খোলা ছাড়িয়ে নিয়ে আসবো না। আবার যদি বলি কয়েকটা কলা, টেবিলের উপর কলা আছে, দুটো কলা খেয়ে নাও, তখন কি কলাটা খোলা শুদ্ধ খাবো না খোলা ছাড়িয়ে খাবো? এই যে কয়েকটা কলা খেয়ে নাও বললাম, ওটাতেই বোঝা যাচ্ছে যে ওই খেয়ে, যেহেতু খাওয়া ওয়ার্ড ইউজ করা হয়েছে, তারপরে খোলা ছাড়িয়ে খেতে হবে, বলার দরকার নেই, ওটা ইন্ডিকেশন দিয়ে হয়ে যাচ্ছে। যেমন দরজাটা একটু ভেজানো আছে, ঘরের মধ্যে আমরা দুজনে আছি, এবার বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টির ছাট আসছে, আমি তখন বলি দরজা দরজা দরজা, তখন কি করবে? দরজাটা বন্ধ করে দেবে। আবার ওই দরজা যখন ভেজানো আছে, বাইরে থেকে কেউ নক করছে আস্তে আস্তে করে, তখন আমি বললাম এই দরজা দরজা দরজা, তখন দরজাটা খুলে দেবে। আমি দুবারই দরজা বললাম, কিন্তু একবার দরজা বলার সময় দরজাটা বন্ধ করে দিল, আর একবার দরজা বলার সময় দরজাটা খুলে দিল। এগুলো সব কিন্তু সিম্বলিক। এটাকে লক্ষণম বলা হয়েছে, লক্ষণার দ্বারা জানতে হয় জিনিসগুলো। মহারাজ, একটা মানে আপনি সিম্বল বললেন, মানে একটা প্রশ্ন আসলো, ক্লাসিক্যাল মিউজিকে যে রাগ রাগ সঙ্গীত মানে রাগ করা হয়, রাগ যেটা আছে, কথা না বলে অনেক সময় মানে গানের কথা না থাকলে অনেক সময় রাগটাকে টান দিয়ে করা হয়, তো সেটাও কি একটা সিম্বল? রাগ স্বরগুলো বা অভিধা, শব্দের তিনখানা ভাগ আছে। অভিধা ডাইরেক্ট মিনিং, যেমন গরু বললে গরুকেই বোঝাবে, অন্য কিছু বোঝাবে না। অভিধা, লক্ষণা, এই দুটো বেদান্ত মতে। আর ব্যঞ্জনা নাট্যশাস্ত্র, অন্যান্য মতে ব্যঞ্জনা ধরে। ব্যঞ্জনা মানে আমাকে কিছু ইমাজিন করে নিতে হবে, কবিরা ব্যঞ্জনা ইউজ করে বেশি। আর লক্ষণা, আমি যেটা বললাম ওটা লক্ষণার মধ্যে পড়ছে। যেমন নাট্যশাস্ত্রতে ওই মুদ্রাগুলো, প্রত্যেকটা মুদ্রায় কিন্তু একটা সিম্বল, ওই মুদ্রা একটা কিছুকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, এমনকি আমরা ডে টু ডে লাইফে এই সিম্বল গুলোকে ইউজ করি, চোখের সিম্বল ইউজ করি, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বডি ল্যাঙ্গুয়েজটা এক রকমের সিম্বল, বিশাল অনেক কিছু সিম্বল। ওমটা তেমনি একটা সিম্বল, ওই ওমটা সিম্বল। স্বস্তিক আছে সিম্বল। তারপরে দেবীর যেমন দুর্গা পুজো হলে কি কি সিম্বল দিতে হয়, তাতে দেবী যে ত্রিশূল ধরেছে ওটা একটা সিম্বল, দেবী হাতে সাপ ধরেছে ওটা একটা সিম্বল, সবই সিম্বল। এই দেবীর যে কি বলে ভ্রুর মাঝখানে মাকড়সা আঁকা আছে, ওটা একটা সিম্বল। আমরা অনেকেই জানি না, দুর্গা দেবীর দুটো ভ্রুর মাঝখানে মাকড়সা আঁকা থাকে। ওই মাকড়সাটাকে ওই জন্য যখন দেবী পক্ষ পড়ে যায়, মাকড়সা মারতে নেই, ঝুল ঝাড়াটারা সব মহালয়ের আগে ঝুল ঝেড়ে টেড়ে ঘরটাকে পরিষ্কার করে রাখতে হয়। 15 দিন, একটা পক্ষ হচ্ছে 15 দিন, 15 দিন কোনো মাকড়সা ঝুল ঝাড়া এসব করতে নেই, মাকড়সা মারতে নেই। কারণ ওই দেবী ওই মাকড়সাটাকে রিপ্রেজেন্ট করছেন, ওই জন্য দেবীর দুটো ভ্রুর মাঝখানে মাকড়সা আঁকা থাকে। ওটা আমরা অনেকেই নোটিস করি না, ওটা নোটিস করলে দেখতে পাবো আমরা। ওই মাকড়সাটা হচ্ছে সৃষ্টির সিম্বল, এই যে সৃষ্টি করেছেন আর প্রলয় লয় করবেন, সৃষ্টি আর লয়ের সিম্বল হচ্ছে মাকড়সা। তো এইভাবে আমরা প্রচুর প্রচুর লক্ষ লক্ষ সিম্বল আমরা বলতে পারি, প্রচুর সিম্বল। দুর্গার এক রকমের মূর্তি হবে, কালীর এক রকমের মূর্তি হবে, এগুলো কিন্তু সিম্বলের মধ্যে পড়ছে। যদিও প্রতিমা দুটো সিম্বলের মধ্যে পড়ছে, প্রতীকটা আলাদা হয়ে গেল। দুর্গার বাহন সিংহ, কালীর বাহন আবার অন্য হয়ে গেল, আবার যমের বাহন অন্য, বিশ্বকর্মার বাহন অন্য, এগুলো সব। যাই হোক, এগুলো হচ্ছে অন্য ধরনের সিম্বল, সবই সিম্বলজির মধ্যে পড়বে। এবার এই যেমন আমি গেরুয়া পরে আছি, এটা একটা সিম্বল। গেরুয়া দেখে লোকে বুঝবে এটা একটা। ব্রহ্মচারীরা মাথায় শিখা থাকবে, গলায় পইতে থাকবে, ব্রহ্মচারী সিম্বল। যেমন এক একটা জায়গায় এক রকমের কস্টিউম থাকে, বিয়ের নেমন্তন্ন গেলে এক রকমের কাপড় পরে যাবে, আবার যে যখন ঘরে থাকবে এক রকমের কাপড় পরবে, সবই তো ইন্ডিকেশন এগুলো সব। ওটা হচ্ছে কমফোর্টের জন্য করা হয়, কিন্তু এই বেশিরভাগ সময় সিম্বল আমরা ইউজ করি। যেমন কখনো কখনো ওই এক একটা জায়গায় এক রকমের সিম্বল ইউজ করা, যাক বেশি ওই নিয়ে আমরা বাড়াবো না। বাট এই হচ্ছে ওম হচ্ছে সিম্বল। ওমটা ওই জন্য কি হয়, ওম ও
মানে সংস্কৃতে ও লিখে আর ম লিখলেও সেটা ওম হচ্ছে, কিন্তু সিম্বলটা কিন্তু ওরকম নয়। সিম্বলটা আবার ওই ওরকম ভাবে যেরকম আমরা দেখে থাকি ওম, ওইটা কিন্তু ওমের সিম্বল, ওইভাবে ওমটাকে লিখতে হয়। কারণ ওইভাবে ওমটা লিখলে অকার উকার আর মকার তিনটেকে রিপ্রেজেন্ট করে। আর চতুর্থ একটা আছে অমাত্রা বলা হয়, অমাত্রা, সাইলেন্স। সাইলেন্স মানে আমাদের যেটা একটা সাইলেন্স, মানে কি বলবো, সাউন্ড অফ সাইলেন্স, ওটাকে আমাদেরকে ধরার চেষ্টা করতে হবে। অকার উকার মকার আর অমাত্রা, ওই চারটে কথা বলা আছে। ওমের সম্বন্ধে বেশি জানতে হলে মান্ডুক্য উপনিষদ বলে একটা উপনিষদ আছে, ওটা পুরো উপনিষদটাই ওমের ওপর ডেডিকেট করা, পুরোটা। ওখানে সৃষ্টিতত্ত্ব বলা হয়েছে সমস্ত। এই যে আমার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটে স্টেট আমাদের আছে। জেগে আছি, স্বপ্ন দেখছি, আর ড্রিমলেস স্লিপ বলা হয়। এই তিনটেকে ওম দিয়ে বলা হয়েছে। যেমন অকারটাকে বলা হয়েছে জাগ্রত অবস্থা, উকারটাকে বলা হয়েছে স্বপ্ন অবস্থা, মকারটাকে বলা হয়েছে সুষুপ্তি অবস্থা। এইভাবে মান্ডুক্য উপনিষদে আরো বেশি ডিটেলস আছে, কারণ এখানে যেহেতু ডিটেলস নেই, এর বেশি ডিটেলস বলতে গেলে আমাদের আউট অফ ট্র্যাক হয়ে যাবে অ্যাকচুয়ালি। সেই জন্য এই পর্যন্তই থাকে। এবার পরের মন্ত্রটা আমি চ্যাটনিক করব। মন্ত্র নাম্বার 16, 17 এই দুটো কিন্তু ওমের উপাসনা সম্বন্ধে বলা হবে। এতদ্দেবাক্ষরম ব্রহ্মা এতদ্দেবাক্ষরম পরম কেউ একজন কোয়েশ্চেন করুন। মহারাজ শোনা যাচ্ছে? বলছি তাহলে ওমটা কি রস্যুর ওম এরকম উচ্চারণ হবে, না আউম এরকম উচ্চারণ হবে, না ওম উচ্চারণ হবে? ওটা ওমই উচ্চারণ হবে, ওম। ও আর ম, তাই তো? হ্যাঁ, ও আর ম। ঠিক আছে। एतद्देवाक्षरं ब्रह्मा एतद्देवाक्षरं परम् एतद्देवाक्षरं ज्ञात्वा यो यदिच्छति तस्य तत्। এবার ওমের ওপর যদি কেউ ঠিকভাবে উপাসনা করে, সে যা চাইবে সে পাবে। এটা একটা টেম্পটেশন মতো লাগছে। ঠিকভাবে উপাসনা করতে হবে। তাহলে এবার কি, এইখানে কিন্তু আমাদের এবার বিভিন্ন শরীরগুলোর সম্বন্ধে আমাদের জানতে হবে। কি বলে, এতৎ হি এব অক্ষরম ব্রহ্মা। এতৎ মানে ওমকারটা, এটা হলো ব্রহ্ম। ব্রহ্ম দু রকমের ব্রহ্ম, অপরম ব্রহ্ম আর পরম ব্রহ্ম। অপরম ব্রহ্ম, পরম ব্রহ্ম। এখানে এই ব্রহ্মটার কথাটা অপরম ব্রহ্মের কথা বলা হয়েছে এখানে। আবার এতৎ হি এব অক্ষরম পরম, এটা হচ্ছে পরম ব্রহ্মের কথা বলা হয়েছে। তাহলে এবার কোনটা অপরম ব্রহ্ম, কোনটা পরম ব্রহ্ম? যেটা পরম ব্রহ্ম সেটা হচ্ছে কারণ, আর যেটা অপরম ব্রহ্ম সেটা হচ্ছে কার্য। এবার এখানে বলা হলো কি এটা দেব অক্ষরম জ্ঞাত্বা। জ্ঞাত্বা মানে হবে ধ্যাত্বা, ধ্যান করে। এই ওমের ওপর ঠিকভাবে যদি আমরা ধ্যান করতে পারি, আমরা যা চাইবো যদিচ্ছাতি তস্য তৎ, ইয়ো যদিচ্ছাতি। কেউ যদি কোনো কিছু জিনিস চায়, ওইখান থেকে আমাদেরকে জিনিসটা পাওয়া যাবে। কি চায়, কি হয়তো বিষয় জিনিস চায়, সেই বিষয় জিনিস পাবে। উপাসনাটা কিভাবে করতে হবে, আজকে আর সময় নেই, আমার টাইম লিমিটেড হয়ে গেছে, 15% টাইম। তো উপাসনাটা কিভাবে করতে হবে আমরা পরের দিন আমরা দেখব, ওমকারের কিভাবে উপাসনা করতে হয়। তার আগে আমাদের এই শরীর সম্বন্ধে একটু আইডিয়া করতে হবে। 3 রকমের শরীর আছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই শরীর সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। এই জেনে তারপরে আমরা এই ওমের উপাসনা সম্বন্ধে আমরা ডিটেলসে যাব। তখন ওমের উপাসনা করলে কিভাবে উপাসনাটা করতে হয় আমরা বুঝতে পারবো। তখন আমরা দেখব যে জিনিসটা কিভাবে আমরা, কারণ কি প্রথম কথা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমার যেই দিয়ে উপাসনাটা করবো, যেই দিয়ে মানে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে উপাসনাটা করব, সেই ইনস্ট্রুমেন্টটাই আমাদের কোনো আইডিয়া নেই তার সম্বন্ধে। যেমন মন দিয়ে তো উপাসনা করতে হয়। মনটা কি, আমরা সবাই জানি আমাদের মন আছে, ও মনে আমার খুব দুঃখ লেগেছে, কিন্তু মনটা কি সেই নিয়ে তো আমাদের একটু চর্চা করা দরকার। মনটা জিনিসটা কি, কারণ মন দিয়েই তো উপাসনাটা করতে হবে। আমরা পরের বার দেখবো, পরের ক্লাসে আমরা এটা ডিসকাশন করব যে ওম কিভাবে উপাসনা করতে হয় মনের দ্বারা, সমষ্টি মনের উপরে উপাসনা করতে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আপনি শুরুতে বললেন বেদ 3 প্রকার, তাহলে অথর্ববেদটা কি বেদের মধ্যে আসে না? না, 3 প্রকার মানে বেদের মন্ত্র 3 প্রকার। বেদের মন্ত্র 3 প্রকার, ঋক মন্ত্র, যজুর মন্ত্র, সাম মন্ত্র। এবার ব্যাসদেব যখন বেদটাকে এডিট করতে শুরু করেন, বেদ কিন্তু একটাই, এডিট করতে শুরু করেন, তখন এই 3টে মন্ত্র অনুযায়ী উনি
বেদটাকে ভাগ করা শুরু করলেন, করে 3টে ভাগ হলো। তো 3টে ভাগ করার পরে যখন উনি দেখলেন যে আরো কিছু বেঁচে রইলো এক্সট্রা, সেটাকে উনি অ্যাপেন্ডিক্সের মধ্যে রাখলেন। ওটা ওই অ্যাপেন্ডিক্সটাকে বলা হয় অথর্ববেদ। ওটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটা কিন্তু আনইম্পর্টেন্ট নয়। অথর্ববেদ প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে এই মান্ডুক্য উপনিষদের কথা বললাম, ওটা অথর্ববেদে আছে। মুন্ডাক উপনিষদ অথর্ববেদে আছে। প্রশ্ন উপনিষদ, অথর্ববেদে অনেক ভালো ভালো উপনিষদ আছে, ওটাকে বিশাখবেদ বলা হয়। আয়ুর্বেদের অনেক তত্ত্ব আছে ওখানে। অথর্ববেদটা ফেলা দেওয়ার জন্য নয়, কিন্তু অথর্ব বলে কোনো মন্ত্র নেই। 3 রকমের মন্ত্র আছে, ঋগ মন্ত্র, যজুর মন্ত্র, সাম মন্ত্র। এবার ওই জন্য বেদকে বলা হয় ত্রয়ী, আর অথর্বটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেটা বেঁচে রইলো সেটাকে অথর্ব বলা হয়। 4টে বেদ বলা হচ্ছে এখানে। সমস্ত বেদ মানে 4টে বেদ ধরতে হবে। অ্যাকচুয়ালি একটা বেদের 4টে ডিভিশন ব্যাসদেব করেছিলেন। তো আমরা পরের ক্লাসে এসে দেখবো ওমকারের কিভাবে উপাসনা করতে হয়। তার আগে আমরা যেটা বললাম, শরীরটার সম্বন্ধে জানা দরকার। 3 রকমের শরীর, কিভাবে অপারেশন হয়, স্থূল শরীর কোথায় অপারেট হয়, সূক্ষ্ম শরীর কোথায় অপারেট হয়, এগুলো সব দেখতে হবে আমাদেরকে। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কারো কোনো প্রশ্ন থাকলে এখন নয়, পরের ক্লাসে হবে। Open, you are free to ask any question related to this